সকালের প্রারম্ভে ঘুম ভাঙল অদ্রিজার। চোখ মেলার পর আর স্বামীর দেখা পেল না। হাজার অভিমান থাকুক, তবুও ইচ্ছে হয় জেগে লোকটার মুখ দেখতে। আজ তো ছুটির দিন, আজ কিছুটা দেরিতে উঠলে কি এমন হতো? নাকি সে দেরি করে উঠেছে? ঘড়ির পানে তাকাতেই দেখল সবে মাত্র 6টা বেজে 13 মিনিট। দেরি তো হয়নি। বেশি না ভেবে উঠে ফ্রেশ হয়ে এলো। রুম থেকে বেরিয়ে আগে গেল দেবরের রুমের দিকে। এখানে আসার একটাই কারণ, নতুন যা থুকু বান্ধবীকে ডেকে তোলার। সে চায় না মেয়েটাও তার মতো ভুল করুক। আর ফুপির শাশুড়ি মেয়েটাকে কথা শোনানোর সুযোগ পাক। এতে মেয়েটাও শান্ত থাকবে না। না তো সে ভালোই জানে। ফলে দুজনের মাঝে ঝামেলা শুরু হবে। শেষ পর্যন্ত ফুপি তাদের দুজনের পরিবার নিয়েই কথা শোনাবে। দরজাটা ভেতর থেকে আটকানো, মানে দুটোতেই এখনো জাগেনি। খানিকটা লজ্জা পেল অদ্রিজা। কিভাবে ডাকবে এদের এখন? সময় তো আর বসে থাকে না। এই ভেবে লজ্জা ভুলে দরজায় দুবার ঠকঠক শব্দ করে উঠল। একটু অপেক্ষা করতেই দরজা খুলে বেরিয়ে এলো রোনাক। ছেলেটার চোখে মুখে ঘুম জড়িয়ে। রোনাক চোখ ডোলে সামনে তাকিয়ে ভাবিকে দেখে ভ্রু কুঞ্চিত করে তাকালো। কিছু জিজ্ঞেস করার পূর্বেই অদ্রিজা বলে উঠল, বিরক্ত করার জন্য দুঃখিত ভাইয়া। প্রিয় উঠেছে? রোনাক বোধহয় বুঝলো ভাবির এখানে আসার কারণটুকু। স্বাভাবিক স্বরে বলল, ভেতরে আসুন ভাবি, উঠেনি এখনো, আপনিই ডেকে দিন। বলেই ছেলেটা দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। অদ্রিজা ভেতরে ঢুকে একটু আগাতেই দেখলো প্রিয়তা চোখ মেলে তাকিয়েছে, হয়তো নক করার শব্দে। মেয়েটারও ঘুম ভেঙেছিল। প্রিয়তা অদ্রিজার পানে তাকিয়ে মুখ লটকে বাচ্চামো কণ্ঠে শুধিয়ে উঠল, বিয়ে করলে বুঝি এত দ্রুত ঘুম থেকে উঠতে হয়? এর থেকেও দ্রুত উঠতে হয়। এখন যা, ফ্রেশ হয়ে আয়। কথার পৃষ্ঠে জবাব দিয়ে অদ্রিজা বান্ধবীর হাত টেনে উঠিয়ে ওয়াশরুমের দিকে ঠেলে পাঠালো। শুধালো, শাড়ি আর জামা দুটোই রেখেছিলাম, কোনটা পরতে চাস? যা খুশি দে ভাই, কিন্তু এত সকালে কেন এলি আর? আমার তো ঘুম হয়নি। আরো যদি রাতে ওসব চুপ থাক বেহায়া মেয়ে। শুনতে চেয়েছি আমি যে রাতে কি করেছিস আর কি করিসনি। দ্রুত ফ্রেশ হ। প্রিয়তার কথার মাঝে বাধা দিয়েই বাইরে থেকে ধমক দিয়ে কথাগুলো বলে থামলো অদ্রিজা। দেবর এখনো রুমেই আছে। কি সব মুখ ফসকে বলে দেয় মেয়েটা। রোনাক ভাবির অস্বস্তি বুঝলো, সেই সাথে মেয়েটা কি বলতে চাইছিল তাও বুঝতে পেরে আড়ালে চাপা হাসলো। বউ সে একটা পেয়েছে বটে ভাগ্য করে। চুপচাপ নিজে বেরিয়ে গেল রুম থেকে। অদ্রিজা কাল রেখে যাওয়া পোশাক থেকে একটা শাড়ি এনে রাখলো বিছানায়। বিয়ের প্রথম দিন, তাই শাড়িটাই পরুক ভেবে ব্লাউজ পেটিকোট ওয়াশরুমে দিয়ে এলো। সময় পেরোতেই প্রিয়তা বেরিয়ে এলো গোসল করে। আসতেই অদ্রিজা নিজ হাতে বান্ধবীকে শাড়ি পরিয়ে দিল। শাড়ি পরানো শেষ হতেই কোনো মতে মেয়েটাকে ঠিকঠাক করে দিয়ে সাথে করে নিয়ে নিচের দিকে অগ্রসর হলো। নিচে আপাতত শ্বশুর মশাইকে ছাড়া কাউকে দেখতে পেল না। অদ্রিজা সালাম জানালো, সেই সাথে প্রিয়তাও মুচকি হেসে সালাম দিয়ে বলল, গুড মর্নিং শ্বশুর আব্বা, রাতে ঘুম হয়েছে তো? ছোট পুত্রবধূর কথা শুনে রাশেদুল সাহেব ভড়কে গেলেন। কাল রাতের ঘটনার স্মরণে আসতেই লজ্জা পেলেন। কত বড় পাজি মেয়ে, ওনার কেন ঘুম হবে না রাতে? চোখ এদিক ওদিক সরিয়ে দ্রুত জবাব দিলেন, জি আম্মু, খুব ভালো ঘুম হয়েছে। অদ্রিজা টেনে নিয়ে গেল মেয়েটাকে। প্রিয়তাও হাসতে হাসতে চলে গেল কিচেনের দিকে। নূর বেগম একাই কিচেনে উপস্থিত আছেন। সবে মাত্র চায়ের পানি বসিয়েছেন। অদ্রিজা শাশুড়িকে সরিয়ে নিজেই চা বানাতে শুরু করলো। নূর বেগম অন্য কাজে হাত লাগালেন। প্রিয়তা কেবল দাঁড়িয়ে দেখলো শাশুড়ি আর অদ্রিজার কাজ। রায়া উপর থেকে দৌড়ে দৌড়ে আসছিল। তার পিছু পিছু আসছিল ঈশানী। কিছু নিয়ে খুনসুটি করছিল দুই বোন। রায়া আগে এসে সিঁড়ি বেয়ে নামতে সক্ষম হলেও ঈশানী আস্তে আস্তে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেতে খেতে থেমে দাঁড়ালো। তাকিয়ে লোকটাকে দেখতেই হৃদয়খানা ছলকে উঠল। তার তো মনে ছিল না এই লোক কাল এ বাড়িতেই ছিল। রেগে গেল নাকি লোকটা? কেমন করে তাকিয়ে আছে? এভাবে সামনাসামনি দেখা হয়ে যাওয়ায় ঈশানী না চাইতেও বলে উঠল, শুভ সকাল নাছিম ভাই। নাসিম শুষ্ক ঢোক গিলল বোধ হয়, কিন্তু মেয়েটা তার নজরে পড়ল না। সিঁড়ির প্রান্তে কেউ নেই, তবুও মেয়েটার দিকে তাকিয়ে দেখার সাহস হলো না বোধ হয়। কাল আসার পর থেকে তো এই বোধ হয় মেয়েটা তাকে কিছু বলল। তবুও সে নিজের চিরাচরিত রূপে জবাব দিল, শুরুতে আপনার মতো পেত্নীর মুখ দেখলে সকালটা কিভাবে শুভ হবে বলুন? পথ ছাড়ুন আমার।
ঈশানী দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরল। সামান্য একটা কথাই তো বলেছে সে, এতেও বুঝি এমন করে বলতে হবে? লোকটা এত নিষ্ঠুর কেন? তার যে এমন পাহাড় সম দুঃখ লাগলো, তা কি লোকটা বোঝে না? নাকি তার বেলাতেই বুঝতে চায় না? দুঃখে নিমজ্জিত মুখখানা আর ছেলেটাকে দেখাতে ইচ্ছে হলো না। নিজেই আগে সিঁড়ি বেয়ে নামতে শুরু করে রাগত্ব স্বরে উচ্চারণ করলো, খাসটারো। তবুও আপনার থেকে ভালো। ঈশানী জবাব দিল না আর। নাসিম তাকিয়ে দেখলো মেয়েটার চাওয়া। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ছেলেটার বুক চিরে। নিচেও একটা পা বাড়ালো নিচে নামার উদ্দেশ্যে। তখনই পেছন থেকে ভেসে এলো একটা তীক্ষ্ণ কণ্ঠস্বর। তুই কি আমাদের ইস্যুকে পছন্দ করিস? নাসিমের বুকে যেন একটা ধাক্কা খেলো। তড়িৎ পেছনে ফিরে তাকালো। রোনাক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার মুখের দিকে। হঠাৎ এমন প্রশ্ন করলো কেন ছেলেটা? সেদিন রাতের কথাগুলো কি মনে আছে ছেলেটার? মনে থাকলেও নাম তো বলেনি, কিংবা এমন কিছুই করেনি যাতে এমন মনে হবে। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ শুনলো কিনা কথাটা। হাসার চেষ্টা করলো নাসিম, ব্যস্ত স্বরে আওড়ালো, এসব কি বলছো রোনাক ভাই? দুপা এগিয়ে এসে আর একটু পরোক্ষ করে শুধালো। মনে হলো তাই জিজ্ঞেস করলাম, সত্যি নয় তো? নাসিমের কণ্ঠ কেঁপে উঠল, দৃষ্টি সরিয়ে নিল, তবে মুখের হাসি মলিন হতে দিল না। স্বাভাবিক থেকেই আওড়ালো, কি যে বলো না রোনাক ভাই, তোমাদের বাড়ির মেয়ের দিকে নজর দিব এত ক্ষমতা কই আমার? এত সাহস আছে নাকি আমার? রোনাক কি বুঝলো কে জানে, তবে সিঁড়ি বেয়ে নামতে শুরু করে ভাবলে ঈশিন বলল, না দিস তোই ভালো। ভাইয়ের কথা জানি না, কিন্তু এটা সত্যি হলে ফুপি তোকে কোনোদিনও মানতে চাইবে না। প্রয়োজনে ইস্যুকে কবর দেবে, তবুও তোর হাতে তুলে দেবে না। নাসিম নিজের হাত মুঠো শক্ত করে চেপে ধরল। শেষ কথাটা শুনতেই শ্বাস ঘন হয়ে উঠল। মনে হলো এমন শব্দ শোনার আগে তার কান কেন নষ্ট হয়ে গেল না। নিজের ওপর তাচ্ছিল্য হাসলো। পরক্ষণে রোনাকের পাশে চলতে শুরু করলো। কথা ঘোরাতে শুধিয়ে উঠল, তার রাত কেমন কাটলো রোনাক ভাই? রোনাক কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে নাসিমের পানে তেজরা নজরে তাকালো। সব জেনেও এই ছেলে মজা নিচ্ছে তার সাথে। হিস হিসিয়ে আওড়ালো, জানিস না বুঝি? ছিলিস তো ওখানেই, মজা নিচ্ছিস আমার সাথে। আরে রেগে যাচ্ছে কেন? অর্ধেক জানি, বাকি অর্ধেক তো আর জানি না, তাই না? তখন কি হলো? রোনাক ফের চলতে শুরু করলো। বিরক্তি স্বরে বলল, বড় ভাই হয় তোর, লজ্জা করেনি এসব জানতে চাস? নাসিম হাসতে হাসতে বলে উঠল। আরে লজ্জার কি আছে, আমরা ভাই ভাই তো। রোনাক কিছুই বলল না। নিচে এসে বাবার সাথে দেখা হতেই বউয়ের কাণ্ডের কথা মনে পড়তেই লজ্জা পেল খানিকটা। অস্বস্তি নিয়ে চুপচাপ গিয়ে ভদ্র ছেলের মতো বসে পড়ল বাবার থেকে কিছুটা দূরে। নাসিম দাঁড়াতেই চোখে পড়ল মাথা নিচু করে নিজের মতো বসে থাকা ঈশানীকে। নাসিমের বোধহয় আর এখানে থাকার সাহস হলো না। রোনাকের দিকে তাকিয়ে বলল, রোনাক ভাই, ভাইয়াকে বলে দিও তো আমি চলে গেছি, একটা মিটিং আছে, আমি গিয়ে ওই দিকটা সামলাই। রাশেদুল সাহেব বাধা দিয়ে বললেন। তাই বলে এত দ্রুত যাবি কেন? খেয়ে যাবি না? বলেই ছেলেটা আর কোনো কথা শোনার প্রয়াস না করে দ্রুত পদে বেরিয়ে গেল। রোনাক ছেলেটা যাওয়ার পানে তাকিয়ে দেখল। সেদিন রাতের কথা তার ভালোই মনে আছে। তার আজ কেন মনে হচ্ছে নাসিমের বলা সেই মেয়েটা তাদের ঈশানী? যদি হয় তো ছেলেটার আর কি সহ্য করতে হয় কে জানে। ঈশানীর পানে তাকালো, কিন্তু মেয়েটা নিশ্চুপ বসে আছে। তার ভাইয়ের মতো এত শক্তি কই তার, যে মানুষকে দেখেই তার মনের কথা বুঝে ফেলবে? কিছুই বুঝলো না ঈশানীকে দেখে, কিন্তু মন বলছে নাসিমের বলা মেয়েটা ঈশানী। আচ্ছা, ভাইয়া কি কিছু জানে না এই বিষয়ে, নাকি তার বলে দেওয়া উচিত? আজ অদ্রিজার পরিবর্তে প্রিয়তা সবার জন্য চা নিয়ে এলো। শুরুতে শ্বশুর মশাইকে দিয়ে স্বামীর নিকট এগিয়ে গেল। চায়ের একটা কাপ এগিয়ে দেওয়ার সাথে সাথে মুচকি হেসে একটা ফ্লাইং কিস ছুঁড়ে দিল। রোনাক ভরকে গিয়ে আগে পাশে তাকিয়ে দেখল তার বাবা দেখেছে কিনা। না, ভদ্রলোক নিজ মনে চায়ে চুমুক বসাচ্ছে। রোনাক স্বস্তি পেল, কিন্তু তখনই চোখ পড়ল নিজের দুই বোনের ওপর। দুজনেই ভ্রু কুঞ্চিত করে তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকিয়ে আছে। রোনাক জোরে একটা হতাশ শ্বাস ফেলল। এই বউয়ের জন্য তার আর সম্মান এতটুকুও বেঁচে রইল না। প্রিয়তা ঘুরে দুই ননদের দিকে তাকিয়ে চোখ মারল একটা। দুজনের হাতে চা নিয়ে ছোট্ট করে বলে উঠল, ছোট মানুষ তোমরা, এসব দেখবা না, বুঝছো? দুজন একসাথে বলে উঠল,
ছোটটা তো আর অন্ধ হয় না যে দেখবা না বললেই আর দেখবে না। নিজেও এসব চিপাই গিয়ে করো, যাও। রুহানি বেগম সিঁড়ি বেয়ে নিচে এসে দাঁড়ালো। সবেমাত্র ওনাকে দেখে প্রিয়তা ননদের কথার জবাব না দিয়ে এক কাপ চা নিয়ে এগিয়ে এসে দাঁড়ালো রুহানি বেগমের সামনে। রুহানি বেগম জহুরি চোখে তাকাতেই প্রিয়তা মুচকি হেসে বলল, শুনেছি আপনি নাকি চাকরার হাতে চা খান না, তা আমার হাতে খাবেন তো? আমি কিন্তু আপনাদের দামি হ্যান্ড ওয়াশ দিয়ে খুব সুন্দর করে হাত ধুয়েছি সকালে। এই দেখুন এখনো কি সুঘ্রাণ বের হচ্ছে হাত থেকে। বলেই বাঁ হাতটা উঠিয়ে রুহানি বেগমের নাকের সামনে ধরল। রুহানি বেগম নাক সিটকিয়ে দূরে সরে গেলেন। রায়া, ফুপি আর ভাবির কাণ্ড দেখে ফিক করে হেসে উঠল। রোনাক চা খাওয়া বাদ দিয়ে হা করে তাকিয়ে রইল। এখন আবার লঙ্কা কাণ্ড না বিধে এখানে। ঈশানী অত ধ্যান দিল না, কেবল একটা দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। তবে রুহানি বেগম বেশি বাড়াবাড়ি না করে দূর থেকে চায়ের কাপটা নিলেন, কিছুটা গম্ভীর স্বরে আওড়ালেন, শোনো মেয়ে, তোমার সাথে ঝামেলা করার কোনো ইচ্ছে নেই। নিজের বান্ধবীর পেছনে ঘুরঘুর করো, যাও। প্রিয়তা সন্তুষ্ট হেসে সামনে থেকে সরে এসে গর্বিত কণ্ঠে আওড়ালো, ইচ্ছে হবে কি করে? হেরে যাওয়ার ভয় আছে তো? ঠিক বলেছি না ফুপি? রুহানি বেগমের বোধ হয় ইচ্ছে হলো মেয়েটাকে চিবিয়ে খেতে। চক্ষু গরম করে তাকাতেও সম্মুখে ভাই বসে থাকায় একটা বলিও আওড়ালো না। থুপথাপ পা ফেলে ভাইয়ের পাশে গিয়ে বসে পড়লেন। প্রিয়তাও খুশি মনে ট্রেটা নিয়ে পুনরায় কিচেনের দিকে অগ্রসর হলো। 9:30টার দিকে ব্রেকফাস্ট টেবিলে এসে জড়ো হলো বাড়ির প্রত্যেকটা সদস্য। 3 রমণী ব্যতীত সবাই বসেছে খেতে। প্রিয়তাকে কোনো কাজ করতে দিলেন না নূর বেগম আর অদ্রিজা আর তিনি মিলেই সবাইকে খাবার বেড়ে দিতে শুরু করলেন। এই ক্ষণে এসে স্বামীর দেখা পেল অদ্রিজা। এতক্ষণ কই ছিল লোকটা? আর চোখে তাকালো। রুদ্ধও সেই মুহূর্তে তাকাতেই চোখে চোখ পড়ল। নজরে নজর মিলতেই নজর সরিয়ে আবার কাজে মন দিল অদ্রিজা। রুদ্ধ খাওয়ার ফাঁকে নীরব চোখে বউয়ের কার্য অনুধাবন করল। রাশেদুল সাহেব খাওয়ার ফাঁকে ছোট ছেলের পানে তাকালেন। ছেলেটা কাল কাউকে না জানিয়ে বিয়ে করে আনাতে রাগ হয়েছিল ওনার। তার একটা মান সম্মান আছে তো, মানুষ জানলে কি ভাববে? তবে এখন রাগটা কমেছে, বৌমা পছন্দ হয়েছে। তাছাড়া কতক্ষণই বা থাকবেন ছেলের ওপর রাগ করে? সামান্য এক ভুলই তো করেছে মাত্র। তবুও ছেলের উদ্দেশ্যে গম্ভীর স্বরে বলে উঠলেন, এই যে ছোকরা, বিয়ে করছো ভালো কথা, এখন নিয়মকানুনও কিছু মানো। প্রিয়াম্মুকে নিয়ে ওর বাপের বাড়ি থেকে ঘুরে আসো আজ। তাছাড়া মেয়েটার যা প্রয়োজন কিনে দিও আজ। প্রিয়তা পাশেই দাঁড়ানো। শ্বশুরের কথা শুনে খুশি হলো। স্বামী কি জবাব দেয় তার শোনার জন্য উৎসুক হলো। তবে রোনাক নির্লিপ্ত স্বরে বলে উঠল, ঠিক আছে, টাকা দাও, তারপর যাচ্ছি। সবাই রোনাকের পানে তাকালো। রাশেদুল সাহেব আগ্রহ নিয়ে শুধালেন, টাকা কেন দিব? শ্বশুরবাড়ি যেতে হলে এত এত ফল মিষ্টি কিনতে হবে। বউকে শপিং করাতে গেলে এত টাকা লাগবে? মেয়ে মানুষের শপিং বলে কথা, আমি এত টাকা কই পাবো? প্রিয়তা কোমরে 2 হাত দিয়ে দাঁড়ালো। আর কি বলে শোনার জন্য কান খাড়া রাখলো। রাশেদুল সাহেব কেমন করে তাকালেন ছেলের পানে। শক্ত কণ্ঠে শুধালেন, এত টাকা যে মাইনে দেই, অ্যাকাউন্টে এত টাকা পড়ে আছে, তোমার সেই টাকা তাহলে কোন কাজে লাগাবা? রোনাক খাওয়ার মাঝে চোখ তুলে বউয়ের দিকে এক ঝলক তাকিয়ে বাবার উদ্দেশ্যে জবাব দিল, ওইসব টাকা তোমার বৌমা রাতে দেনমোহর হিসেবে নিয়ে নিয়েছে। বর্তমানে আমি ফকির। প্রিয়তা চোখ ছোট করে তাকালো। কি মৃত্যুক তার স্বামী! শ্বশুরের সামনে তার দুর্নাম রটাতে চাইছে বুঝি। কেউ মুখ ভেঙিয়ে শ্বশুরের উদ্দেশ্যে জোরে জোরে বলে উঠল, আপু, আপনার নাম মানা ছেলেকে বলে দিন তো, ওটা আপনার নয়, তার শ্বশুর বাড়ি। যদি তার টাকা না থাকে তাহলে থাল নিয়ে রাস্তায় বসুক, তবুও গেলে তার টাকা ধ্বংস করেই যাব। সবার মুখে মিটি হাসি, শুধু রুহানি বেগম ব্যতীত। রাশেদুল সাহেব সবার সামনে না হাসলেও মনে মনে ঠিকই হাসলেন। রোনাকও এবার লজ্জা না পেয়ে বউয়ের পানে তাকিয়ে সূক্ষ্ম হেসে আওড়ালো, ঠিক আছে, ততদিন অপেক্ষা করো। এত টাকা তো আর একদিনে আয় করতে পারবো না ভিক্ষা করে। যদি তর না সয় বাপের বাড়ি যেতে, তাহলে তোমার দেনমোহর থেকে আমাকে কিছু ধার দিও শোনাবো। রাশেদুল সাহেব চোখ পাকিয়ে তাকালেন ছেলের পানে। ওনার সামনে সোনা বউ বলে ডাকায় পাত্তা দিল না রোনাক। প্রিয়তা তেচরা কণ্ঠে আওড়ালো, ওই টাকার দিকে চোখ দিলে চোখ তুলে নিব আপনার, বলে দিলাম।
এবারও পাত্তা দিল না রোনাক, চুপচাপ খেতে থাকলো। রুদ্ধ শুনেও কিছু শুনল না। রাশেদুল সাহেবেরও একই অবস্থা। তবে রুহানি বেগম বিড়বিড় করে উঠলেন, বেয়াদব মেয়ে, শ্বশুরের সামনে কিভাবে কথা বলতে হয় তাও জানো না? স্বামীর সাথে ভালো ভাষায় কথা বলতে হয়, এই শিক্ষাটুকুও নেই। এতে প্রিয়তার কিছু না এলে গেলেও অদ্রিজার মুখটায় আধার ভর করলো। তা লক্ষ্য করে নূর বেগম ননদের উদ্দেশ্যে বললেন, চুপ থাক না রুহু, ছোট মানুষ, একটু মজা করছে মাত্র। বৌমাদের এত ছাড় দেওয়া পছন্দ নয় রুহানি বেগমের। তবুও কি করার, মুখে কুলুপ আটলেন তিনি। তবে প্রিয়তা থেমে রইল না। হেঁটে গিয়ে রুহানি বেগমের পাশে দাঁড়ালেন। সামান্য ঝুঁকে রুহানি বেগমের কানে কানে ফিসফিসিয়ে বলে উঠলেন, বিশ্বাস করুন ফুপি, রাতে আপনার ছেলের সাথে সে সুন্দর ভাষায় কথা বলেছি। শুনতে চান? থাক, শুনতে হবে না। আফটার অল ছেলে আপনার, এত সুন্দর কথা হজম করতে পারবেন না। আপনি বলে আজ রাতে তার সাথে আরো সুন্দর ভাষায় কথা বলবো, কি বলেন? মেয়েটা মুখে লজ্জা লজ্জা ভাব করে নিল। রুহানি বেগম রাগী দৃষ্টি নিক্ষেপ করে তাকালেন, বিড়বিড় করলেন। নির্লজ্জ মেয়ে। প্রিয়তা চাপা হাসলো। কেউ জানতে চাইলো না কানে কানে কি বলেছে মেয়েটা। ফাজিল মেয়েটা ভালো কিছু বলবে না, তা সবাই জানে। তবে সবাই বোধহয় খুশি হলো। মেয়েটা অদ্রিজার মতো চুপচাপ না থেকে রুহানিকে নাকানি চুবানি খাওয়াতে দেখে অদ্রিজা কঠোর চাহনি দিতেই প্রিয়তা এগিয়ে এসে বান্ধবীর পেছনে ভদ্র মেয়ের মতো চুপটি করে দাঁড়িয়ে রইল। সবাই টুকটাক কথা বলার মাঝে খাবার খেয়ে উঠে চলে গেল। শেষে 3 শাশুড়ি বৌমা একসাথে খেয়ে নিয়ে সব গুছিয়ে রাখলো। আহা, কি মজা! আজ বাপের বাড়ি যাব, আর আমার সঙ্গে যাবে কি? আমার কালাচান জামাইছে। সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে। আহা, কি ফিলিংস! সবেমাত্র খেয়ে রুমে এলো প্রিয়তা। দরজা ঠেলে তার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হাসি মুখে কথাগুলো আওড়ালো সে। রোনাক রুমে এসে বিছানায় বসে ফোন চাপছিল। কথাগুলো শুনে তাকালো দরজার পানে। বউকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হাসলো। ফোনটা রেখে দিয়ে ভ্রু নাচিয়ে শুধালো, মনে হচ্ছে খুব খুশি। হব না বলছে? আরে ফিলিংসটা বুঝুন। নতুন জামাই নিয়ে যাব, মেয়েরা তাকিয়ে তাকিয়ে দেখবে আমার হ্যান্ডসাম জামাইকে, আর আফসোস করবে। এটাই তো মজা। না হলে বাপের বাড়ি যাওয়ার জন্য কে নাচানাচি করতো। রোনাক বোধহয় হতাশ হলো। সবাই মা বাবাকে দেখতে পাওয়ার জন্য খুশি হয়, আর এই মেয়ে কিনা। তবে আলতো হেসে শুধালো, এই যে সবসময় কালাচান বলে হেও করো, আবার এখন বলছো তোমার জামাই হ্যান্ডসাম। প্রিয়তা খিলখিল করে হেসে উঠল। নিজের জায়গা থেকে একটুও নড়ল না। খুশি মনে জবাব দিল, সিঙ্গেলদের দুঃখ আপনি কি বুঝবেন? তখন ওই কালাচান দেখেও মানুষ আফসোস করে, আর আমার জামাই কালা হলেও হ্যান্ডসাম আছে মানতে হবে। রোনাক বিছানা ছেড়ে এগিয়ে এলো বউয়ের নিকট। বাঁকা কণ্ঠে আওড়ালো, তুমি মানলেই হবে যে তোমার জামাই হ্যান্ডসাম। বলতে বলতে একদম নিকটে এসে দাঁড়ালো বউয়ের কাঁধের দুপাশ দিয়ে দরজায় হাত ঠেকিয়ে মেয়েটাকে আড়াল করে দাঁড়ালো। প্রিয়তা গভীর দৃষ্টি ফেলে তাকালো স্বামীর চোখের দিকে। রোনাকও গাঢ় দৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠ খাদে নামিয়ে আওড়ালো, আমাকে এত জ্বালাও কেন মেয়ে? বিয়ের আগে ভালোবাসি না, বিয়ে করব না এসব বলে জ্বালিয়েছো, আর এখন সবার সামনে আমাকে লজ্জা দিয়ে মজা নিচ্ছ। তোমাকে কি শায়েস্তা দেওয়া যায় বলো তো? প্রিয়তা ঠোঁট কামড়ে ধরল নিজের। স্বামীর মতো গভীর স্বরে বলল, শাস্তিও যদি আমি নির্ধারণ করি তাহলে তো আপনি হেরে গেলেন মিস্টার। তাছাড়া এসব আপনার প্রাপ্য ছিল, তাই করেছি। শাস্তি আমার প্রাপ্য নয়, তবুও দিতে চাইলে আমি গ্রহণ করতে রাজি। রোনাক এক হাত উঠিয়ে রাখলো মেয়েটার গালে। বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে আলতো করে স্লাইড করলো প্রিয়তার গালে। প্রিয়তা স্বামীর আলতো ছোঁয়া পেয়ে শিহরিত হলো। রোনাক বুঝতে পেরে মুচকি হেসে শুধালো, তা কি শাস্তি দিলে খুশি হবা শুনি? চুমু টুমু খান 2-4টে, আমি একদম মাইন্ড করব না, সত্যি বলছি। বউয়ের চটপটে জবাব পেয়ে রোনাক আঙ্গুলটা নামিয়ে রাখলো অর্ধাঙ্গিনীর ওষ্ঠের ওপর। সেদিক পানে তাকিয়ে নেশালো স্বরে বলল, সে তো খাবই। বিয়ে হয়েছে প্রায় 17 ঘন্টার মতো, কিন্তু বউকে এখনো একটা চুমু খেতে পারলাম না। প্রিয়তা চোখ দুটো বুঝে নিয়ে নিজের মুখটা এগিয়ে আনলো। মেয়েটার শ্বাসের গতি বেড়েছে। স্বামীর ছোঁয়া পেতে যেন অস্থির হলো নারী মন। নির্লজ্জের মতো চটজলদি আওড়ালো, নিন তাহলে শুরু করুন। রোনাক হাসলো, নিজের মুখটা নামিয়ে আনলো। গরম নিঃশ্বাসে ছেয়ে গেল মেয়েটার মুখ জুড়ে। প্রিয়তা যেন অধীর অপেক্ষায়।
মেয়েটা সেই ইচ্ছেকে পায় মারিয়ে নিজের মুখখানা মেয়েটার গলদেশে নিয়ে এলো রোনাক। মেয়েটা কিছু বোঝার পূর্বেই নিজের দন্ত বসিয়ে দিল মেয়েটার গলার নিচে। প্রিয়তা ব্যথায় চোখ মেলে তাকালো, মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, আহ! রেগে গেল প্রিয়তা, ভ্রুকুটি করে তাকালো। রোনাক মুখ তুলে বউয়ের রাগী মুখ দেখে তৃপ্তি নিয়ে হাসলো। ফাইনালি সেও পেরেছে মেয়েটাকে নাজেহাল করে দিতে। প্রিয়তা বুঝি এত সহজে হেরে যাওয়ার মানুষ? হঠাৎ স্বামীর বুকের কাছে জামা শক্ত হাতে আঁকড়ে ধরে ছেলেটাকে হ্যাচকা টানে নিজের নিকট নিয়ে এলো, চোখে চোখ রেখে আওড়ালো, শাস্তি এভাবে দেয় না হাজবেন্ড, আমি শেখাচ্ছি কিভাবে শাস্তি দিতে হয়। বলেই নিজের ওষ্ঠপুট স্বামীর ওষ্ঠের সাথে মিলিয়ে দিল মেয়েটা। রোনা কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে মেয়েটার পৃষ্ঠদেশ আঁকড়ে ধরল। পুরুষ মন প্রথমবার নারীর সান্নিধ্য পেয়ে লাগামহীন হয়ে উঠতে চাইল। নিজের ভালোবাসাটুকু মেয়েটাকে বোঝাতে চাইল, নিজেও সায় জানাতে চাইল। ঠিক সেই মুহূর্তেই ঠোঁটে দন্ত বসানো অনুভব করলো। জিভে তরল নোনতার স্বাদ পেতেই ছেড়ে দিল মেয়েটাকে। একটা আঙ্গুল চলে গেল নিজের ঠোঁটের ওপর, জায়গাটা জ্বলছে। প্রিয়তা বিজয়ের হাসি হাসলো, স্বামীকে জ্বালাতে পেরে তার সাথে লাগতে আসে এই লোক। রোনাক নিজের কাছে নিজে হার মানল। এই মেয়ে তাকে কখনো জিততে দিবে না, তাই বলে তার ঠোঁটে কামড় বসাতে হবে? একটু বাদেই শ্বশুর বাড়ি যাবে, কি করে মুখ দেখাবে সবাইকে? আর কত লজ্জিত হতে হবে বউয়ের জন্য। কাজ শেষ হতেই প্রিয়তা সরে যেতে চাইল স্বামীর কাছ থেকে, কিন্তু তা আর হতে দিল না রোনাক। সামান্য ব্যথা তার পুরুষ সত্তাকে টলাতে পারল না। মন বউয়ের একটুখানি স্পর্শ পেতে চনমন করে উঠল। মেয়েটাকে পুনরায় ঠেসে ধরল দরজার সাথে। শাস্তি ভুলে বউয়ের অস্থির স্বাদ পেতে মরিয়া হয়ে উঠল ছেলেটা। নিজ তাগিদে ডুব দিল মেয়েটার অধরে। প্রিয়তা ছোটার জন্য ছটপট করল না, বরং স্বামীকে আশকারা দিতে দুই হাতে পেঁচিয়ে ধরল স্বামীর গলা। চক্ষু মুদে নিয়ে নিজেকে সঁপে দিল স্বামীর বাহুবন্ধনে। প্রেমিক পুরুষ বউয়ের আশকারায় ঠিক কতক্ষণ ডুবে রইল মেয়েটার মাঝে, তার জ্ঞান নিজেদেরও হলো না। গোছগুলির উদাসীন সময়ে অদ্রিজা নিজ কক্ষে বসে আছে উদাসীন চিত্তে। ছুটির দিন বিধায় সবাই বাড়িতে, শুধু বাড়িতে নেই তার স্বামী যান। সেই যে সকালে খেয়ে বেরিয়েছে লোকটা। প্রিয়তা গিয়েছে রোনাকের সাথে তার বাপের বাড়িতে, তাকে এত করে বলেছিল, কিন্তু মন ভালো না থাকায় যায়নি। তবে রায়া আর ঈশানী দুটোই গিয়েছে তাদের ছোট ভাবির সাথে, তাই সে আপাতত একা। ভালো লাগছে না কিছু। একটা বই নিয়ে বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে, কিন্তু বই পড়ায় মন নেই এক চুলো। মন খারাপের ক্ষণে হঠাৎ কারো আগমন ঘটল রুমে। তাকাতেই রুদ্ধকে দেখে ভ্রু কুঁচকে এলো। ছুটির দিন জন্য কি লোকটা দ্রুত ফিরে এসেছে? পরিশ্রান্ত রুক্ষ কণ্ঠে পদার্পণ করে নিজের ক্লান্তি মেটাতে আগে তাকালো নিজের রমণীর পানে। ত্রস্ত পায়ে এগিয়ে গিয়ে কোনো কথাবিহীন ঝুঁকে আগে মেয়েটার কপালে ওষ্ঠ ছোঁয়ালো। অদ্রিজা আশ্চর্য হলো, এমন করলো কেন লোকটা? তবে প্রশ্ন করলো না। রুদ্ধ ওয়াশরুমের দিকে এগিয়ে গেল, ছোট করে আজ্ঞা দিল, আমার জামা কাপড় এনে লাগেজটা একটু গুছিয়ে দাও তো। লাগেজ কেন গোছাবে এই লোক? কোথাও যাবে বুঝি? আর গেলেও এখন তাকে বলার প্রয়োজন মনে করলো। কথা বলবে না ভেবে ছোট্ট করে শুধিয়ে উঠল, কোথাও যাচ্ছেন আপনি? হ্যাঁ, চট্টগ্রাম যাচ্ছে, একটু দ্রুত করো। বলেই ওয়াশরুমে ঢুকে পড়ল। অদ্রিজা উঠল না বিছানা থেকে, গার্ড হয়ে বসে রইল। লোকটা তাকে ছেড়ে চট্টগ্রাম যাচ্ছে, আর তা তাকে যাওয়ার সময় জানাচ্ছে। অভিমান আরও গাঢ় হলো। করবে না সে কোনো কাজ। রুদ্ধ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বউকে সেভাবে বসে থাকতে দেখে অবাক হলো। এক ভ্রু উঁচিয়ে বউয়ের ভাবগতিক বোঝার চেষ্টা করলো। শুধালো শান্ত কণ্ঠে, বসে আছো কেন এখনো? দ্রুত করো বললাম না। পারবো না, আমি নিজের কাজ নিজে করে নিই। রুদ্ধর চোখ বেরিয়ে আসার উপক্রম হলো। এটা কি তার সেই বউ যে ভীতু, সব চুপচাপ মেনে নেয়? নাকি বউটার ওপর তার বান্ধবী ভর করেছে? তবে গলার স্বর শুনে বুঝলো মেয়েটার মুড ঠিক নেই। কথা না বাড়িয়ে নিজেই আলমারির দিকে এগিয়ে গেল। পোশাক বের করে লাগেজে রাখতে শুরু করলো। অদ্রিজা কোনা চোখে তাকিয়ে দেখলো স্বামীর কাজ। বুকটা এখনই খালি খালি হতে শুরু করলো। নিচু কণ্ঠে আওড়ালো, যাবেন আমাকে বলেননি তো আগে, নাকি এটাও বলার প্রয়োজন মনে করেননি? রুদ্ধ হাত থামিয়ে শান্ত চোখে তাকালো। মেয়েটার পানে অভিমান বেড়েছে নাকি? এই জন্যই বুঝি তার কাজটুকুও করে দিতে চাইছে না? হতাশ শ্বাস ফেলে বলল, একটু আগেই ডিসিশন হলো,
অফিসিয়াল কাজে যাচ্ছে। তুমি যাবে সাথে? তাহলে হানিমুনটা সেরে আসতাম। যাওয়ার 2 মিনিট আগে বলছে যাবে সাথে, হানিমুন সেরে আসতাম। রাগ হলো অদ্রিজার, গম্ভীর স্বরে শুধালো। কতদিনে চলে যাচ্ছেন? রুদ্ধ সংক্ষিপ্ত জবাব শোনা গেল। জানি না, কাজের উপর ডিপেন্ড করছে। বলে চুপ করে গেল অদ্রিজা। রুদ্ধ কিছুদিন দূরে থাকবে ভেবে মন খারাপ হচ্ছে। আনমনে বলে উঠল, আমি একবার গিয়েছিলাম চট্টগ্রাম। প্রিয়তার সাথে, তাই তো? কথার পিঠে তৎক্ষণাৎ জবাব পেয়ে অদ্রিজা রুদ্ধর মুখপানে তাকালো, অবাক হয়ে শুধালো। আপনি জানেন কি করে? রুদ্ধ তাকালো না বউয়ের দিকে, কেবল সুপ্ত হেসে জবাব দিল। প্রিয়তাকে ছাড়া তো চলো না। হয়তো তো নিশ্চয়ই একা যাওনি, তাই অনুমান করে বললাম। স্বাভাবিক পরের জবাব পেয়ে মুখ ঘুরিয়ে নিল অদ্রিজা। আর বেশি ভাবলো না, কেবল ছোট্ট করে বলল, হ্যাঁ, ওর সাথে গিয়েছিলাম। ওর নানু বাড়ি ওখানে। ওখানে গিয়েছি, আর গিয়ে আমার নুপুরটা হারিয়ে গিয়েছিল। রুদ্ধ থেকে আর কোনো জবাব এলো না। নিজের পছন্দসই একটা টি শার্ট খুঁজলো, না পেয়ে বউয়ের উদ্দেশ্যে শুধালো। একটা টি শার্ট পাচ্ছি না, একটু খুঁজে দেবো অদ্রিজা? এতেও উঠল না অদ্রিজা, সম্মুখে বই মেলে ধরে জবাব দিল। আপনি পাচ্ছেন না তাহলে আমি কি করে পাবো? নিজেই খুঁজুন। রুদ্ধ আলমারির সাথে পিঠ ঠেকিয়ে 2 হাত বুকে গুজে বউয়ের দিকে তাকিয়ে দাঁড়ালো। মেয়েটার অভিমানী মুখখানা দেখার চেষ্টা করলো, বউয়ের আড়ালে থাকায় স্পষ্ট দেখতে সক্ষম হলো না। মেয়েটা বোধহয় অভিমান ভুলেই বসেছে আজকাল। তার সব পোশাক মেয়েটাই গুছিয়ে রাখে। মেয়েটার অভিমানটুকুও ভাঙতেও সক্ষম হলো না। তার আগেই তাকে দূরে যেতে হবে। বুকটা তো তারও পুড়ছে, তবে ভালোই হবে এই অভিমান নিয়ে এই সময়টা কাটিয়ে দিতে পারবে। এক দুঃখে সময় চলে যাবে, ফিরে এসে না হয় ভাঙানো যাবে মেয়েটার অভিমান। ইচ্ছে হলো মেয়েটাকে আরও একটুখানি অভিমানে ভরিয়ে রেখে যেতে। সেই ভেবেই শীতল কণ্ঠে আওড়ালো। অদ্রিজা, তাকে কিন্তু আমি প্রথমেই পাহাড়ে ঘেরা চট্টগ্রামে দেখেছিলাম। মুখের সামনে থেকে বইখানা সরে গেল, অবাক দৃষ্টি মেলে দিল স্বামীর পানে। পরাণখানা যেন ছটপট করে উঠল। আজকে আবার সেই মেয়েটার কথা বলল। সে তো ভুলেই বসেছিল, মনে হয়েছিল লোকটা তার সাথে মজা করছে, আর সত্যি হলেও স্বামীর অতীত ভেবে ভুলে যাবে। তাহলে আজ কেন আবার উঠাচ্ছে? আর সেখানে যাওয়ার আগেই বলে যেতে হলো তাকে। চোখ দুটো ছলছল করে উঠল, তা দেখেও যেন রুদ্ধর খারাপ লাগলো না। এর থেকে সুখের আর কি হতে পারে, যে স্বামীর পাশে কোনো মেয়ের কথা ভেবেই মেয়েটা কান্না করে দেয়। ভালোবাসা না থাকলে বুঝি হয় এমন? রুদ্ধ ঘুরে পুনরায় শার্ট খোঁজায় মন দিল। আড়ালে হেসে উচ্চ আওয়াজে বলল, আমার মনে হয় আরেকটা বিয়ে করা উচিত। যে বউ এসে আমার সব কাজ করে দেবে, ব্যাগ গুছিয়ে দেবে, আমার খেয়াল রাখবে। তাহলে আমার অদ্রিজার কোনো কাজই করতে হবে না। বোকা মেয়েটা বুঝলই না স্বামীর মজাটুকু। সে তো এখনো আটকে আছে মেয়েটাকে ওখানে দেখেছিল কথাটিতে। বিয়ের কথা শুনে বুকটা ভারী হলো, এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল না চাইতো। দ্রুত তা মুছে নিল, কথাই বলল না আর। আবার বইয়ের আড়ালে মুখ ঢাকলো। দ্রুত নেতা এতেও হাসির পরিমাণ কমলো না। ব্যাগ গোছানো শেষ হতেই নিচে তৈরি হতে শুরু করলো। রুদ্ধ বোধহয় তেষ্টা পেল, তাকিয়ে দেখলো রুমে পানি নেই। বউয়ের পানে তাকিয়ে মজার স্বরে বলল, একটু পানি খাওয়াতে পারো, নাকি এর জন্য একটা বিয়ে করতে হবে? অদ্রিজা হাতের বইখানা শব্দ করে রেখে দিয়ে ব্যস্ত কদম ফেলে বেরিয়ে গেল রুম থেকে। ভালোভাবে বললেই হতো, সব কথায় বিয়ে করার কথা কেন বলতে হবে? রুদ্ধ বউয়ের যাওয়ার পানে তাকিয়ে উচ্চস্বরে হেসে উঠল। মেয়েটা এই প্রথম অভিমান করার পাশাপাশি তার ওপর রাগ দেখাচ্ছে। খারাপ লাগছে না তার। তারও ইচ্ছে হয় মেয়েটা তার ওপর রাগ করুক, অভিমান করুক, অভিযোগ করুক। দিন শেষে তার বুকে মাথা রেখে সুখের নিদ্রা যাক। এই তো জীবন, আর এই তো সংসার। অদ্রিজা ফিরে এলো দ্রুতই। ততক্ষণে রুদ্ধর তৈরি হওয়া শেষ। অদ্রিজা এক গ্লাস পানি এগিয়ে দিতেই তা খেয়ে নিল। অদ্রিজা বিছানার দিকে এগিয়ে গিয়ে এবার বইয়ের পরিবর্তে নিজের ফোনটা হাতে নিয়ে বসলো। সব কাজ শেষ হতেই রুদ্ধ এগিয়ে গিয়ে লাগেজটা ধরলো। শেষে অনুরোধ করে স্বাভাবিকভাবেই বলল, একটা চুমু খাবা পাখি? অদ্রিজা কথাটা শুনেও শুনল না, ফোনের দিকে চোখ রেখে নিচের মতো বলে উঠল, নাসিম ভাইয়া যেন 3 বেলা ঠিক মতো খেয়ে নেয়, সারাক্ষণ যেন কাজ না করে, আর কেউ আমার কাছে ফোন না করলেও চলবে। রুদ্ধর হাসি যেন ঠোঁটের কোণ থেকে সরতেই চাইল না। সরাসরি তাকে বললেই হয়, এইভাবে বলার কি আছে? পাগল মেয়ে। অভিমান করেও স্বামীর ধ্যান নিতে ছাড়ছে না।
মেয়েটা যে কতখানি মনকষ্টে ভুগছে তা কি সে বোঝে না? ঠিকই বুঝছে। সেও তো ঠিক তেমন করেই তড়পাচ্ছে। সামান্য দূরত্বে মেয়েটার থেকে সে বেশি কষ্ট পাবে তা এ মেয়ে জানে না। জানলে একা যেতে দিতই না মেয়েটা। ভেবেই হাসলো। মেয়েটাকে আর একটু রাগাতে উচ্চারণ করতে চাইলো। আমার মনে হয় সত্যিই দ্বিতীয় বিয়ে করা উচিত, যে আমি কোথাও গেলে আমাকে নিয়ে একটু চিন্তা করবে। চুমো খেতে বললেই চুম। বাক্যটুকু শেষ করতেই সক্ষম হলো না রুদ্ধ। তার পূর্বেই কোনো কিছু তার কানের পাশ দিয়ে গিয়ে দেওয়ালে লেগে শব্দ করে উঠল। রুদ্ধ আশ্চর্য হয়ে তাকিয়ে দেখল বউয়ের হাতখানা খালি। পেছনে তাকিয়ে দেখল বউয়ের মোবাইলখানা দুখণ্ড হয়ে পড়ে আছে ফ্লোরে। রুদ্ধ আবার বউয়ের পানে তাকালো। মেয়েটা রাগে নাকি অভিমানে প্রায় কেঁদে দিবে দিবে ভাব। সে কি বেশি বলে ফেলেছে যে মেয়েটা রণচণ্ডীর রূপ নিল? আচ্ছা, তার বউটা কি তাকেই মারতে চাইছিল? সতীনের এত ক্ষমতা হয় বুঝি যে ভীতু মেয়েদেরও সাহসী করে তোলে? রুদ্ধ শুষ্ক ঢোক গিলে লাগেজটার হাতল ধরে টানতে টানতে সুরসুর করে রুম থেকে বেরিয়ে গেল। রুদ্ধ যেতেই অদ্রিজা ফুপিয়ে উঠল। পাষাণ লোক এমনিতেই দূরে যাচ্ছে, তার উপর তাকে কষ্ট দিয়ে যাচ্ছে। এই লোকের সাথে তো আর কথাই বলবে না, নিষ্ঠুর লোক। রুদ্ধ দরজা পেরিয়ে লাগেজটা রেখে পুনরায় রুমে এলো। ব্যস্ত কদমে এগিয়ে গেল বউয়ের নিকট। মেয়েটা কিছু বোঝার পূর্বেই রুদ্ধ মেয়েটার দুই গালে হাত রেখে বউয়ের অশুভট আঁকড়ে ধরল পরম যত্নে। মেয়েটার সব রাগ অভিমান ভুলিয়ে দিতে চাইল একটা চুমোর ব্যবধানে। অদ্রিজা শুরুতে ছটপট শুরু করলো ছোটার জন্য। রুদ্ধ বউয়ের কোমর আঁকড়ে আরও নিকটে নিয়ে এলো। অদ্রিজা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। বউ শান্ত হওয়ার পরেও ছাড়ল না রুদ্ধ। ছাড়লো আরও খানিকটা পর। মেয়েটার কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস ফেলল। অস্থির অথচ শান্ত স্বরে বলল, স্বামীকে ওভাবে ভয় দেখাতে নেই, শোনা। দেবরের সাথে গিয়ে ফোন কিনে নেবে, নাহলে আমি আমার পাখির সাথে কথা বলবো কিভাবে? আর শোনো, এক অদ্রুজিয়া যথেষ্ট এই রুদ্ধ কাদেরের জন্য। মেয়েটার কপালে একটা চুমু খেয়ে সরে এলো রুদ্ধ। অদ্রিজার মন বোধহয় খানিকটা শান্ত হয়েছিল। তবে মেয়েটাকে পুনরায় অশান্ত করে দিতে রুদ্ধ দরজা পর্যন্ত গিয়ে থেমে মাথা ঘুরিয়ে মেয়েটার পানে তাকিয়ে এক ভ্রু নাচিয়ে বলল, কিন্তু এবার যদি সেখানে গিয়ে তার দেখা পেয়ে যায় তাহলে একটু ভাবতে হবে, বুঝলে? এতে কিন্তু তুমি রেগে যেও না, সুইটহার্ট। আর দাঁড়ালো না রুদ্ধ। বউকে নানান চিন্তায় আর অস্থিরতায় ডুবিয়ে রেখে চলে গেল ছেলেটা। অদ্রিজা ভেজা চোখে দৌড়ে বের হলো রুম থেকে। পেছন থেকে ডেকে বলল, আমার কিন্তু সুস্থ রুদ্ধ কাদেরকে ফেরত চাই। বউয়ের কথা কানে প্রবেশ করলেও থামল না রুদ্ধ। আর না তো ফিরে কোনো আশ্বাস দিল মেয়েটাকে। অদ্রিজা করিডর থেকে দাঁড়িয়ে দেখলো লোকটা সদর দরজা পেরিয়ে যেতেই নিচে দৌড়ে নিজেদের রুমে এসে ব্যালকনিতে এলো। এখান থেকে স্বামীকে আবছা দেখতে পেল। মেয়েটার চোখ দুটো আরও ভরে উঠল যখন লোকটা গাড়িতে চড়ে তার চোখের আড়াল হয়ে গেল খুব দ্রুত। অদ্রিজা তাকিয়ে দেখল নির্নিমেষ, আর কেবল উপরওয়ালার কাছে নিজের স্বামীর সুস্থতা কামনা করল। এই মুহূর্তে কোনো মেয়ের চিন্তার থেকে বেশি মাথায় এলো তার স্বামী যেন সুস্থ শরীরে নিরাপদে বাড়ি ফিরে আসে। অন্ধকারে ভয় পাওয়া মেয়েটাও এখন অন্ধকারে বসে আছে, তবে পুরোপুরি অন্ধকার করে রাখেনি কক্ষটা। একটা জিরো বাল্ব এখনও মিটিমিটি জ্বলছে। এই আলোটুকু বোধ হয় পুরোপুরি বিলীন করে দেওয়ার সাহস জাগেনি। ঘড়িতে এখন ঠিক কত জানা নেই মেয়েটার। সে হারিয়ে আছে অন্য এক জগতে, যে জগতে শুধু স্বামী নামক মানুষটার বিচরণ। লোকটা চট্টগ্রাম গিয়েছে 2 দিন হতে চলল। যেই বিকেলে গিয়েছিল সেই রাত পেরিয়ে আরও একটা রাতের দেখা মিলেছে, কিন্তু লোকটার কোনো খবর মেলেনি। সেদিন তো মন করে বলল যেন তার সাথে কথা না বলে লোকটা থাকতেই পারবে না, কিন্তু এখন কারোর কাছে ফোন দিয়ে তাকে চাইছে না পর্যন্ত। কত বড় পাষাণ লোক, নিজেও চেয়ে পারছে না। ফোন করতে পারবে কিভাবে? সেদিন তো রেগে ফোনটা ভেঙেই ফেললো, তারপর আর কেনেনি। তখন হঠাৎ করেই তার এত রাগ কিভাবে হয়েছিল? কখনো তো এমন রাগ করে না সে। তাহলে কি ধীরে ধীরে তার মাঝে পরিবর্তন ঘটছে, নাকি রাগ আগেও হতো, কেবল প্রকাশ করতে পারতো না? চোখ দুটো টলমল করে উঠল স্বামীর চিন্তায়। সারাদিন সবার সাথে একটু মিলেমিশে কাটালেও রাতটুকু এখন যেন আর কাটতেই চাইছে না। মন আনমনা হয়ে আছে। যত খারাপ চিন্তা মাথায় ঘুরছে, খারাপ কিছু হবে না তো?
সেদিনের রাতের পর থেকে ভয় যে আরও বেড়েছে তার। সারাক্ষণ মনে হয় এই বুঝি কিছু হয়ে গেল লোকটার। কি এক অসহ্য যন্ত্রণায় ছেয়ে গেল মন মস্তিষ্ক। রাত তো অনেকই হলো, চোখের পাতা এক করা প্রয়োজন। যদিও ঘুম আসবে কিনা জানে না, তবুও বিছানায় এলিয়ে দিল শরীরখানা। বিষণ্ণ মন নিয়েই চোখ বুঝল মেয়েটা। সময় কতখানি গড়ালো হিসাব নেই। অনেক কসরতের পর বোধহয় চোখের পাতা এক হয়েছিল মেয়েটার। হঠাৎ দরজায় নক করার শব্দ হলো। তন্দ্রা থেকে বেরিয়ে এলো অদ্রিজা, উঠে বসলো বিছানায়। এত রাতে আবার কে এলো? কোথাও রুদ্ধ নয় তো ভেবেই দ্রুত পা চালিয়ে এসে দরজাটা খুলে দিল। কিন্তু সম্মুখে দেবরকে দাঁড়িয়ে থাকতে দেখে উৎফুল্লতা পালিয়ে গেল। সেখানে উৎকণ্ঠা এসে ভর করলো। চোখে মুখে আশ্চর্যের রেশ স্পষ্ট হলো। এত রাতে দেবর তার কক্ষের সামনে কি করছে? ছেলেটাকে কেমন চিন্তিত দেখাচ্ছে। অদ্রিজার মন হঠাৎ কু ডেকে উঠল। অস্থিরতা চেপে রেখে শান্ত স্বরে শুধালো, এত রাতে কি হয়েছে ভাইয়া, কিছু বলবেন? আপনাকে আমার সাথে যেতে হবে ভাবি, দ্রুত চলুন। অশান্ত মনে দেবরের কণ্ঠটা আরও অনেকটা চিন্তিত শোনালো। ছটফটিয়ে উঠল মেয়েটা, হাত পা কাঁপতে শুরু করলো। না চাইতেও খারাপ চিন্তা করে মাথা ঘুরে উঠল। নিজেকে সামলেই অশান্ত কণ্ঠে কেবল একটাই বাক্য শুধালো, আপনার ভাই ঠিক আছে তো ভাইয়া? কোথায় নিয়ে যেতে চাইছেন আমায়? এখন আর বিছানায় পড়ে পড়ে ঘুমানো হয় না। ভোর সকালেই ঘুম ভেঙে যায়। চাকরি পাওয়ার পর থেকে ব্যস্ততা বেড়েছে। চোখ দুটো লাল হয়ে আছে আজ। কাল অফিস বন্ধ থাকলেও তার আগের দিন বস নামক প্যারা তাকে একটা ফাইল ধরিয়ে দিয়েছিল। আজ খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, তারই একটা দরকারি ফাইল ছিল এটা। পরশুদিন রাতে না করলেও কাল অনেক রাত পর্যন্ত জেগে ফাইলটা কমপ্লিট করে রেখেছে। তার জন্য ঘুম হয়নি ভালো। সকালে উঠেই আগে ফ্রেশ হয়ে নিল তমাল। ফাইল সহ অফিসের ব্যাগটাও গুছিয়ে রেখে দিল। সময় পেরোতেই তৈরি হয়ে বাইরে এসে খেতে বসলো। আরব সাহেবও আছেন, তবে কারোর সাথেই কথা হলো না তমালের। দ্রুত খেয়েই বেরিয়ে গেল। মিটিংয়ের ক্ষেত্রে সে মোটেও দেরি করতে চাইলো না। অফিসে পৌঁছালো 9:50-এ। অফিসে তখন মানুষের আনাগোনা বেড়েছে অনেক। তমাল রিসিপশন পেরিয়ে এলিভেটরের দিকে পা বাড়ালো। আকস্মাৎ চলতি পদযুগল স্থির হয়ে গেল। কর্ণভেদ করে মস্তিষ্কে প্রবেশ করলো এক আশ্চর্যজনক বাক্য, যা তার হৃদয় ছেদ করে খণ্ড বিখণ্ড করতে সক্ষম ছিল। এই এই জানিস আমাদের ছোট স্যার না বিয়ে করেছে গত পরশু, তাও আবার পালিয়ে। তাই বিয়ে করে নিলি? আর জানতেই পারলাম না। তা মেয়েটা কে জানো? শুনেছি তার বড় ভাবির ফ্রেন্ড বোধহয়, সঠিক এখনো কিছুই জানি না। রিসেপশনে উপস্থিত দুটো মেয়ের কথোপকথন শুনে তমাল থমকে উঠল। ছোট স্যার মানে তো তমাল, তাহলে কি প্রিয়তা? কিন্তু তার মা বাবা তো বোনের জন্মদিনে গিয়েছিল, কই তাকে তো একবারও বলল না। অবশ্য কথা না হলে বলতোই বা কীভাবে? তমালের চিত্তও হঠাৎ করে অশান্ত হয়ে উঠল। মেয়েটা সত্যি অন্য কারোর হয়ে গেছে, আর সে জানতেই পারল না। না, মেয়েটা এত দ্রুত অন্য কারোর হতে পারে না। কানকে বিশ্বাস হলো না। স্বচক্ষে দেখতে চায় সে। তমাল হঠাৎ ঘুরে অফিসের বাইরে দৌড় শুরু করলো। এখানে উপস্থিত সবাই অবাক নেত্রে তাকিয়ে দেখলো তা। হঠাৎ কি হলো ছেলেটার, তা কেউই বুঝলো না। অফিস থেকে বের হয়ে মেয়েটার ভার্সিটির উদ্দেশ্যে দৌড় লাগালো। একটা রিক্সা পর্যন্ত ডাকতে ভুলে গেল তার ব্যাগের ভেতর একটা ইম্পর্টেন্ট একটা ফাইল পড়ে আছে, যা আজ মিটিংয়ের জন্য অতীব গুরুত্বপূর্ণ। ছুটতে ছুটতে এসে ভার্সিটির সম্মুখে এসে থামলো ছেলেটা। অস্থিরতায় পুরো বদন ছেয়ে গেল। ভার্সিটির সামনে এসে কাউকে দেখতে পেল না। হয়তো মেয়েটা ক্লাসে আছে। অশান্ত মন এটা মানতে চাইল না। একবার অফিস থেকে ঘুরে আসুক, ছুটির সময় আবার আসবে কোনোভাবে। সেভাবেই স্থির দাঁড়িয়ে রইল যতক্ষণ না ভার্সিটি শেষ হলো। তবে তমালের ভাগ্যে বুঝি মেয়েটা দেখা লেখা ছিল না। অনেক অনেক ছাত্রছাত্রী সেখান থেকে বের হলেও কাঙ্ক্ষিত মেয়েটাকে আর দেখতে পেল না। এমনকি নিজের বোনটাকেও দেখতে পেল না। অশান্ত ভঙ্গুর মন নিয়ে অফিসের দিকে এলো তমাল। আশেপাশের কোনো ধ্যান নেই যেন ছেলেটার। কোনো মতে নিজের কেবিন পর্যন্ত গেল। সবার নজর বর্তালো তমালের ওপর। সেসবও তমালের ধ্যান সরাতে সক্ষম হলো না। একজন এমপ্লয়ি পাশ থেকে চিন্তাগ্রস্ত স্বরে বলে উঠল, বস আপনাকে তার কেবিনে ডেকেছেন মিস্টার তমাল।
তমাল রোবটের ন্যায় এগিয়ে গেল রোনাকের রুমের দিকে। পারমিশন নিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখলো রোনাক উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। তমাল বোধহয় জানতো আজ তার সাথে কি হবে। ব্যাগ থেকে ফাইলটা বের করে টেবিলের ওপর রেখে দিয়ে ছোট্ট করে উচ্চারণ করলো, সরি স্যার। একটা শব্দই যেন যথেষ্ট ছিল রোনাককে রাগিয়ে তুলতে। ঘুরে টেবিলে রাখা ফাইলটা ছুঁড়ে ফেলে দিল। টেবিলের জোরে একটা আঘাত দিয়ে হুঙ্কার ছেড়ে বলে উঠল, হোয়াট সরি? তোমার একটা সরিতে সব ঠিক হয়ে যাবে? তোমার কারণে কোম্পানির এত লস হলো, সব লস পুষিয়ে যাবে একটা সরিতে? তোমার উপর দায়িত্ব দিয়ে সবার সামনে আমাকে ছোট হতে হলো, তা ঠিক হয়ে যাবে? বাপের কোম্পানি পেয়েছো, এটা যে যখন ইচ্ছে আসবে আর যখন ইচ্ছে যাবে? তোমার কোনো ধারণা আছে যে কত টাকার ডিল ক্যান্সেল হয়েছে তোমার জন্য? স্টুপিড কোথাকার, বের হও আমার চোখের সামনে থেকে। রোনাকের রাগ হওয়াটা বোধহয় খুব একটা অস্বাভাবিক নয়। আজ কোনো ব্যক্তিগত আক্রোশে ছেলেটাকে ছাড়েনি। বিদেশি ক্লায়েন্টের সাথে ডিল হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি তমালের নির্বুদ্ধিতার কারণে। অনেক টাকার লস হয়েছে। সেই সাথে রাশেদুল সাহেবও ছেলেকে খানিকটা বকেছে। সেই রাগ থেকে যা এসেছে মুখে বলে দিয়েছে ছেলেটা। তমাল মাথা তুলে তাকালো না, সব মুখ বুঝে সহ্য করে নিল। এত কিছুর পরিবর্তে শুধু একটাই প্রশ্ন করলো, প্রিয়তা পুরোপুরি অপমান হয়ে গেছে স্যার। রোনাক রাগের ভেতরেও চোখ তুলে তাকালো তমালের পানে। জানে না ছেলেটা এতক্ষণ কোথায় ছিল, কিন্তু এক প্রশ্নে যেন আজ অনেক কিছু বুঝতে সক্ষম হলো। ছেলেটার চোখে আজ অনেক শখের কিছু হারিয়ে ফেলার কষ্ট দেখতে পেল যেন। একটু কি খারাপ লাগলো রোনাকের? লাগলেও তা বোধহয় রাগের নিচেই দাফন হলো। কাট কাট গলায় বলল, হ্যাঁ, বিয়ে করেছি আমরা গত পরশু। আর কিছু? রোনাক বোধহয় বুঝলো না এই সত্যটুকু ছেলেটাকে ঠিক কিভাবে ভেঙে গুড়িয়ে দিল। তমাল তখনও নির্লিপ্ত, মাথা নেড়ে না বুঝিয়ে কক্ষটা থেকে বেরিয়ে এলো। অন্যান্য এমপ্লয়িরা বোধহয় বাইরে থেকে রোনাকের চিৎকারটুকু শুনতে পেয়েছিল। সবাই করুণ দৃষ্টিতে তাকালো তমালের পানে। তমাল সেই দৃষ্টি উপেক্ষা করে পুনরায় বেরিয়ে গেল অফিস থেকে। কোথায় যাচ্ছে নিজেও জানলো না, শুধু হাঁটতে থাকলো নিজের মতো করে। কাজ যেমন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, ঠিক তেমন করেই ভাঙলো বোধ হয় ছেলেটা আজ। তবে তা কেউ দেখতে পেল না, কেউ বুঝলো না ছেলেটা কাউকে নিজের করে না পাওয়ার মতো কষ্টটুকু কিভাবে নিজের মাঝে চেপে রেখেছে। তমাল নিজের ওপর হাসলো। সে খারাপ নাকি তার ভাগ্যটা খারাপ? সবাই যেহেতু তাকে খারাপ বলে তার মানে সেই খারাপ। আর খারাপদের ভাগ্য কখনো ভালো কিছু থাকে না। তাহলে সে কিভাবে পেয়ে যেত মেয়েটাকে? মেয়েটা তো তার থেকে ভালো কিছু ডিজার্ভ করতো। চাপা কষ্টটুকু নিজের মাঝেই চাপা রেখে কেবল মনে মনে দোয়া করলো, ভালো থাকুক আমার না পাওয়া ভালোবাসা, অন্যের ভালোবাসার ছায়াতলে কেটে যাক মেয়েটার জীবন। তমাল সেদিন বিকেলে বাড়ি ফিরল কারোর সাথে কথা না বলে। সেই যে রুমে ঢুকে দরজা আটকালো তা আর সারা রাতেও খুলল না। ছেলেটাকে দেখে কারোর বোঝায় উপায় রইল না ছেলেটা ঠিক কিভাবে ছটফটিয়ে কাটিয়ে দিল পুরো একটা রজনী। পরের দিন সকালে তমালিকা বেগম দ্রুত রান্না সারলেন। ছেলে খেয়ে অফিসে যাবে বিধায় সময় গড়ালো, তবে ছেলেটা খেতে এলো না। রাতেও খায়নি। মায়ের মন চিন্তিত হলো। দৌড়ে গেলেন ছেলেটার রুমের সামনে, দরজায় নক করে ডেকে উঠলেন, এই তমাল, অফিস যাবি না আজ? খেতে এলি না যে? কালো খাসনি, কিছু হয়েছে বাবা? আরব সাহেব খাওয়ার মাঝে স্ত্রীর কথা শুনে আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন। ছেলেটা খায়নি রাতে, আর তিনি জানেনই না। তিনি উৎসুক হয়ে বসে রইলেন ছেলে কখন বের হবে। তমাল দরজা খুলে বের হলো। মায়ের সামনে দাঁড়িয়ে ছোট্ট করে উচ্চারণ করলো, আমি আর চাকরি করব না, আমাকে একটু একা থাকতে দাও। ছেলের কথায় দুজনেই চমকে উঠলেন। এই তো ছেলেটা কটা দিন হলো চাকরি পেয়েছে, এর মাঝে ছেড়ে দিবে? তমালিকা বেগম চিন্তিত হয়ে শুধালেন, চাকরি কেন করবি না, কিছু হয়েছে? পরপরই আরব সাহেবের স্বর ভেসে এলো, আবার কোন ভূত চেপেছে মাথায় যে চাকরি ছাড়তে চাইছো? তমাল কেমন করে তাকালো বাবার পানে। শান্ত থাকার চেষ্টা করে বলল, এমনিই ছেড়ে দিব, অন্য কোথাও চেষ্টা করতে দেখব। ছেলের কথা হেয়ালি মনে হলো আরব সাহেবের। হঠাৎ রেগে গিয়ে বললেন, চাকরি কি তোমার হাতের মুয়া মনে হয় যে চাইলেই পেয়ে যাবা? এত সুন্দর চাকরি কেন ছাড়তে হবে? এতদিন শান্ত থাকা ছেলেটার মাঝে হঠাৎ করে রাগ হতে শুরু করলো বাবার কথা শুনে। তবুও শান্ত ও কঠিন স্বরে বলে উঠল, ঠিক আছে, করলাম না চাকরি, আমাকে কিছু টাকা দাও, আমি ব্যবসা শুরু করি। সত্যি ব্যবসা করতে চাও?
নাকি আবার জুয়া খেলে টাকা ধ্বংস করতে চাও? আর ব্যবসা করার মতো এত টাকা আমি পাবো বা কই? কথার পৃষ্ঠে বাবার এমন একটা কথাই যথেষ্ট ছিল তমালের সুপ্ত আক্রোশ বাড়িয়ে তুলতে। রুম থেকে বেরিয়ে এলো ছেলেটা, আলতো হেসে বলল, কি বলো তো আব্বু, আমি যাই করি না কেন তোমরা শুধু ভুলটাই দেখতে পাও। একটা বার এটাই জানতে চাইলে না কিছু হয়েছে কিনা, যার জন্য আমি চাকরি ছাড়ছি। ছেলের কথায় কেমন অন্যরকম আভাস খুঁজে পেলেন আরব সাহেব। তবে নিজের ভুলটুকু বুঝতে না পেরে নিজের মতো বলে উঠলেন, হয়তো তুমি কোনো ভুল করেছো বা ঝামেলা করেছো, তাই আর যেতে চাইছো না। তমাল খিলখিল করে হেসে উঠল, এগিয়ে এলো ডাইনিং টেবিলের কাছে বাবার নিকটে, ঝুঁকে বাবার চোখে চোখ রেখে হাসতে হাসতেই বলল, ঠিক বলেছো তুমি। আমি তমাল বরাবরই শুধু ঝামেলায় সৃষ্টি করি। একটা অজাতের ছেলে কি না আমি, তাই অভদ্রতা আমার রন্ধ্রে রন্ধ্রে। যদি তোমার ঔরসজাত হতাম তাহলে হয়তো এত খারাপ আর হতাম না আমি। আরব সাহেব পলকহীন তাকিয়ে রইল ছেলের পানে। দিন শেষে ছেলের মুখ থেকে এমন কথা শুনবে তা বোধহয় কল্পনাও করেনি। তমালিকা বেগম চলে উঠলেন নিজের জায়গা থেকে, দরজার সাথে হেলান দিয়ে নিজেকে সামলালেন। চোখ দুটো টলমল করে উঠলেন ওনার। আরব সাহেব তাকিয়ে দেখলেন স্ত্রীর অসহায়ত্ব। ছেলের ওপর পুনরায় ধমকে উঠলেন, বুঝে শুনে কথা বলো অসভ্য ছেলে। আমার কথা না ভাবলেও নিজের মায়ের কথা ভাবো। বুঝতে পারছো না তোমার কথায় তোমার মা কষ্ট পাচ্ছে? না, পারছি না বুঝতে। তুমি বুঝো কখনো আমার মায়ের কষ্ট? আমার কষ্ট দেখতে পাও? মেয়ের আগে আর কিছু দেখতে পাও কখনো? ভুল কি বলেছি আমি? ভাবো, আমাকে নিজের সন্তান তোমার ঔরসজাত হলে পারতে কোথায় কোথায় আমার ভুল ধরতে। অভদ্র আমি কি, কিন্তু তোমার মতো স্বার্থপর নই। তমাল চিল্লিয়ে চিল্লিয়ে কথাগুলো আওড়াচ্ছিল। হয়তো না চাইতেও কথাগুলো রাগ হয়ে এভাবে নিঃসৃত হচ্ছে। তবে হঠাৎ তার গালে একটা থাপ্পড় পড়ায় পুরো পরিবেশটাও থমথমে হয়ে উঠল। তমাল গালে হাত রেখে সম্মুখে দাঁড়ানো ক্রোধান্বিত মায়ের পানে তাকালো করুণ চোখে। আজ পর্যন্ত যত ভুল করুক কখনো মা তার গায়ে হাত তোলেনি, কিন্তু আজ এর মাঝেই তমালিকা বেগমের কঠোর স্বর ভেসে এলো, অভদ্রকে অভদ্র বলে ভুলটা কি করেছেন তিনি? ভালো তুই, যে ভালো বলবে। ভালো করেছিসটা কি তুই? তুই স্বার্থপর নোস, যেই থালে খাস সেই থালে ফুটো করিস তুই। সে ছেলে হিসেবে মানিনি বলিস? তুই কখনো বাবা হিসেবে সমীহ করিস তাকে? যখন যা মুখে আসে তাই বলে দিস। একটা কুলাঙ্কা জন্ম দিয়েছিলাম আমি। ঠিকই বলেছিস, নিজের জাত ভুলিসনি। রক্ত কথা বলে। যা বেরিয়ে যা এ বাড়ি থেকে। কোনো অধিকার নেই তোর এখানে থাকার। অতিষ্ঠ হয়ে গেছি আমি এখন, আর পারছি না। এক্ষুনি বের হ। চরের আঘাতের থেকে কথার আঘাতটুকু আরো বেশি আহত করলো ছেলেটাকে। মায়ের পানে তাকিয়ে রইল নির্নিমেষ। তমালিকা বেগম অন্যদিকে ঘুরে চোখের পানি মুছতে ব্যস্ত। আরব সাহেব নিজের জায়গায় থমকে গেলেন। সামান্য কোথা থেকে কোন কথায় এসে গড়ালো বিষয়টি। তমাল হঠাৎ তাচ্ছিল্য করে হেসে উঠল, মুখে ছোট্ট করে আওড়ালো, এতদিনে একটা সত্যি কথা বললাম, আমি সত্যিই কুলাঙ্গার। আর এ বাড়িতেও আমার কিঞ্চিত পরিমাণ অধিকার নেই। ঠিক যেন এই উড়ে এসে জুড়ে বসা কুকুরের ন্যায় ছিলাম আমি। ছেলেটা আর দাঁড়ালো না, নিজের রাগ কষ্টের বহিঃপ্রকাশও ঘটালো না। শান্ত পায়ে বেরিয়ে গেল সদর দরজা পেরিয়ে। আরব সাহেবের যেন ধ্যান ফিরল। এতক্ষণে উঠে দাঁড়িয়ে ছেলের পানে তাকিয়েই ডেকে উঠলেন, তমাল থামো। বাড়ি থেকে কই যাচ্ছ? ঝগড়া তো হয়নি, তাই বলে বাড়ি থেকে কই যাচ্ছ? এই ছেলে থামো। তমাল এক মুহূর্তের জন্য পিছু ফিরে দেখল না। একটা সময় পর চোখের আড়াল হয়ে গেল। আরব সাহেব হন্তদন্ত পায়ে এগিয়ে এলেন স্ত্রীর নিকট। রাগ দেখিয়ে বললেন, মাথা খারাপ হয়েছে তোমার? ছেলেটাকে বাড়ি থেকে যেতে বললে কেন? আমি কি কখনো বলেছি ওর কোনো অধিকার নেই এখানে? যাও, ওকে আসতে বলো। তমালিকা বেগম এগিয়ে গেলেন, তবে ছেলেকে ডাকতে নয়, টেবিলের কাছে গিয়ে স্বামীর জন্য টিফিন গুছিয়ে দিতেই শান্ত স্বরে আওড়ালেন, তোমার অফিসের সময় হয়ে গেছে। একটা কথার দ্বারাই যেন বুঝিয়ে দিলেন তিনি এই বিষয়ে আর কথাই বলতে চান না। স্বামীর পানে তাকিয়েও দেখলেন না। পাশ কাটিয়ে চলে গেলেন নিজেদের রুমে। আরব সাহেব কতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থেকে তাকিয়ে রইলেন স্ত্রীর গমনের পথে। এক মুহূর্তে কি থেকে কি হয়ে গেল তা যেন বুঝলেনই না। অসহায় বোধ করলেন। অফিসের সময় হয়ে যাচ্ছে বিধায় আর গেলেন না স্ত্রীর নিকট।
সকালের খাবারটুকুও আর কারোর খাওয়া হলো না। গুছিয়ে রাখা টিফিনটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন আরব সাহেবও। নিজের কক্ষে নিশ্চুপ অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত তমালিকা বেগম। কাকে দোষ দিবেন আর কাকে দিবেন না? ছেলেটা যাওয়ার পর থেকে রুম বন্ধ হয়ে আছেন তিনি। মন পড়ছে ছেলের জন্য। বিকেল পেরোতে চলল, কিন্তু ছেলে এখনো ফিরে এলো না, আসবেও না, তাই না? জেদে অটল তো ছেলেটা। কিভাবে পারলেন আজ এভাবেই ছেলেটাকে মারতে? কিন্তু আজকাল আর সহ্য হয় না এত ঝামেলা। কান্নার মাঝে নিজের অতীতটা ডুব দিলেন তিনি। আহামরি সুন্দরী নন তিনি, তবে বয়স 16 নয় পেরোতেই বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। প্রথম স্বামী দেখতে খারাপ ছিল না, তবে চরিত্র দিক থেকে ছিল জঘন্য। মায়ের কথায় উঠতেন বসতেন, মাঝে মাঝে খুব মারতেন সামান্য ভুল পেতেই। ছেলেটাও খুব দ্রুত গর্ভে এসেছিল, তাই পারেনি সংসারটা ছেড়ে দিতে। তমালের জন্মের কয়েক বছরের মাথায় এই লোকটা গত হয়ে গেলেন। খুব একটা খারাপ লাগেনি ওনার, কিন্তু ছেলেটা যে ওনার অনাথ হয়ে গেল এটুকু বয়সে। শাশুড়ি ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিলেন। জায়গা হলো বাপের বাড়ি। পুনরায় বিয়ের জন্য চাপ দিতে শুরু করলো সবাই। সবাইকে এত বললেন বিয়ে করতে চায় না, কিন্তু কেউ শুনল না। আর ওনারই বা কি উপায় ছিল ছেলেটাকে একাকী মানুষ করার? তমালের বোধ হয় তখন 9 কি 10 হবে। তখন তার ফুপি তাকে নিজের ছেলের বউ করে নিয়ে এলো এই বাড়িতে। কষ্টের দিন তাতে খানিকটা কমলো, কিন্তু এখানেও শুরু হলো এক অন্য জগৎ। আরাফের মা ছিলেন কিছুটা পুরনো ধাঁচের মানুষ। ওনার মতে ছেলে সন্তান না হলে পরিবারের মান থাকে না। তিনি ভালোই জানতেন আরাফ আর কখনো সন্তান নিতে চাইবেন না, তাই তমালকে তিনি আঁকড়ে নিয়েছিলেন। তবে নিজের নাতনিকে প্রাপ্য ভালোবাসাটুকু দিতেন না। তমাল ছোট বোন পেয়ে তখন খুশি ছিল, তার থেকে ছোট্ট একটা খেলার সাথী পেয়েছিল। ছেলেটাও তখন বোন ছাড়া কিছুই বুঝতো না। কিন্তু আরাফের মা ছিলেন এক ঘোর বিরোধিতা। তমালকে কাছে টেনে বুঝিয়েছেন তুমি ছেলে মানুষ, তোমাকে সামর্থ্যমান হতে হবে, বোনকে দিতে হবে না কিছু। সে অনেক খেয়েছে, অনেক পেয়েছে, এখন তোমার পাওয়ার সময়। তমালিকা বেগম তখন বুঝেও কিছু বলতে পারতেন না নিজের ফুপি রূপী শাশুড়ির মুখের ওপর। তবে তিনি যতটা সম্ভব হয়েছে অদ্রিজাকে আগলে রেখেছেন। তবে নিজ সন্তানের ভালো কোন মা না চাইবে? কিন্তু কখনো ছেলেকে এভাবে শেখায়নি যে বোনকে ভালোবাসবে না। সৎ মায়ের অস্তিত্ব কখনো কখনো ওনার মাঝেও পেয়ে বসতেন। অনেক সময় তিনিও মেয়েটাকে হেয় করেছেন, পরক্ষণে আবার বুকে টেনে নিয়েছেন। তবে ওনার শাশুড়ি ছেলে মেয়ে দুটোর মাঝে যে দূরত্ব তৈরি করে দিয়ে গিয়েছিলেন তা আর ঘটেনি, বরং তা সময়ের সাথে বেড়েছে। আর দিন শেষে তিনি কি পেয়েছেন? স্বামীর সম্মান পেয়েছে, একটা আশ্রয় পেয়েছে, কিন্তু ওনাকে বোঝার মতো কিংবা ভালোবাসার মতো কাউকেই মেলেনি। ছেলেটাও বড় হয়ে খারাপ পথে চলে গেছে। তবে এর সব দায়টুকু কি ওনার ছেলেটারই, ওনাদের কারণ নয়? ভাবতে ভাবতে সন্ধ্যা পেরিয়ে গেল। আজ আর উঠলেন না তিনি রাতের রান্নার জন্য। এই সংসারটাও তিনি 2 হাতে আগলে রেখেছেন, কিন্তু জীবন্ত করে রাখতে পারেনি বোধহয়। আজও পারেনি আরাফের প্রথম স্ত্রীর জায়গা নিতে। তাহলে পেরেছেনটা কি তিনি? জবাব মেলে না। সময় পেরোতেই আরাফ সাহেব বাড়ি ফিরলেন। বাড়িটা কেমন নিশ্চুপ। রুমের দিকে এগিয়ে গেলেন। কক্ষটা অন্ধকার। আলো জ্বালিয়ে স্ত্রীর পানে তাকাতেই থমকে গেলেন। মেয়েটার চোখ মুখ কেমন ফুলে আছে, চোখ দুটোর পানে আর তাকানো যাচ্ছে না। খুব কেঁদেছে নাকি? এগিয়ে গেলেন স্ত্রীর নিকট, চিন্তিত হয়ে শুধালেন, এভাবে বসে আছো কেন? তমাল এখনো ফিরেনি? সারাদিন না খেয়ে এভাবেই ছিলে বুঝি? তমালিকা বেগম ছলছলে দৃষ্টিতে তাকালেন স্বামীর পানে। আকস্মাৎ বলে উঠলেন তিনি, খুব রাগ না আমার ছেলেটার প্রতি তোমার? ও তোমার মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছে, তাই খুব রাগ তোমার? কখনো জানতে চাওনি কেন ছেলেটা এমন করে? কখনো বোঝনি না ছেলেটা তোমার প্রতি কেন রেগে থাকে? আরাফ সাহেব নির্নিমেষ তাকিয়ে রইলেন স্ত্রীর পানে। হঠাৎ আজ এমন কথা বলছে কেন মেয়েটা? খুব কষ্ট পেয়েছে নাকি? তিনি কিছু বলার পূর্বেই তমালিকা বেগম ফের শুধিয়ে উঠলেন, আমাকে ভালোবাসোনি কেন আরাফ? আমি তো কম চেষ্টা করিনি তোমার সংসারটাকে বাঁচিয়ে রাখতে। কমতি থেকে গেছিল বুঝি আমার চেষ্টায়? আরাফ সাহেব একের পর এক ঝটকা খেলেন। গিয়ে স্ত্রীর পাশে বসলেন। ছোট্ট করে অনুস্বর স্বরে জবাব দিলেন, আমি তোমাকে সম্মান করি তমা, আগলে রেখেছি সর্বদা, তবুও এই প্রশ্ন কেন আজ? ব্যথাতুর হাসলেন তমালিকা বেগম। কেমন করে বলে উঠলেন, শুধু সম্মান করলে হয় না আরাফ,
জীবনে একটুখানি ভালোবাসা দরকার ছিল। আমি কতটা হতভাগা দেখলে, দুবার বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হলাম, কিন্তু কোনো স্বামীর ভালোবাসা জুটলো না আমার কপালে। এক সন্তানের মা হলাম, সে আজ বিপথে। সবাই জানলো আমি তোমার স্ত্রী আদ্রিজার সৎ মা, কিন্তু দিন শেষে কেউ আমাকে আদ্রিজার নিজের মা ভাবলো না। কেউ জানলো না আমরা একই ছাদের নিচে থাকলো আমাদের মাঝে যোজন যোজন দূরত্ব। আজ থেকে ছেলেটাও আমার দূরে চলে গেল। আরব সাহেবের বুকে ব্যথার উদ্বেগ ঘটল। হঠাৎ করেই অপরাধবোধে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হলো হৃদয়খানা। যেন তিনি কি বড্ড ভুল করে ফেলেছেন এই মেয়েটার সাথে। তিনি চাননি বিয়ে করতে, কিন্তু করেছে। মায়ের সাথে না পেরে মেয়েটাকে আগলে রেখেছে, সম্মান দেখিয়েছে। কিন্তু আজ মনে হলো এতদিন পর এসেও স্বামী হয়ে উঠতে পারেননি তিনি। প্রথম স্ত্রীকে নিজের ভুলে হারিয়েছিলেন, ভালোবেসেও আগলে রাখতে পারেননি। আর দ্বিতীয় স্ত্রীকে আগলে রাখতে চেয়েও কখনো ভালোবেসে উঠতে পারেননি। এটা কি ওনার অপারগতা? ভুল তাহলে কি শুরু থেকে ওনারই ছিল? স্ত্রীর চোখে চোখ মেলাতে আজ লজ্জা পেল নাকি অস্বস্তি পেলেন? আরব সাহেব বুঝলেন না। কেমন কণ্ঠরোধ হয়ে আসতে চাইল, তবু উচ্চারণ করলেন, তমালকে কেন বাড়ি থেকে চলে যেতে বললে? ওকে ফিরে আসো। না আসুক, আর না। ও সত্যিই বলেছিল আরাফ, ও শুধু আমার ছেলে হয়েই বোধহয় থেকে গেছে এই বাড়িতে এতদিন। তুমিও কখনো বুঝতে চাওনি ওকে, ওর অধিকার নেই কোনো এখানে থাকার। আমি পারিনি ওকে মানুষ করতে। যদি পারতাম তাহলে বাবা হিসেবে না হোক আশ্রয়দাতা হিসেবে তোমাকে সম্মান করতো। দিন শেষে ওর রক্তই যেন জিতে গেছে। স্বামীর কথার মাঝে নরম শীতল কণ্ঠে কথাগুলো বলে উঠলেন তমালিকা বেগম। চোখের কোণে জমাকৃত অশ্রুটুকু মুছে নিয়ে উঠে দাঁড়ালেন, বেরিয়ে এলেন রুম থেকে, এগিয়ে গেলেন কিচেনের দিকে। নিজের জন্য না হোক স্বামীর জন্য তো রান্না বসাতে হবে। স্ত্রী যাওয়ার পর উঠে দাঁড়ালেন আরব সাহেব। অপরাধ বোধে নুয়ে পড়লেন। শরীর কেমন দুর্বল মনে হলো, তবুও পা চালিয়ে রুমের বাইরে এসে সদর দরজা পেরিয়ে কোথাও বেরিয়ে গেলেন। স্ত্রীকে ডেকে একবার বললেন না পর্যন্ত। অন্ধকারে পথ চিরে চলতে চলতে কতখানি পথ এসেছেন আরব সাহেব। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবুও পথ চলতে থাকলেন। মস্তিষ্ক জুড়ে কী সব ভাবনারা বয়ে চলেছে। বারবার মনে হচ্ছে দুটো স্ত্রীর সাথেই তিনি অন্যায় করেছেন। আর সামান্য কিছুটা এগিয়ে আসতেই কাঙ্ক্ষিত জিনিস চোখে পড়ল ওনার। সন্তুষ্টির হাসি হেসে এগিয়ে গেলেন। কাছাকাছি এগিয়ে এসে বললেন, বাড়ি চলো, তোমার মা চিন্তা করছে তোমার জন্য। তমাল চোখ তুলে তাকালেন না বাবার দিকে। সেই বাড়ি থেকে বেরিয়ে এখানে এই নির্জন জায়গাটাতেই বসেছিল সারাদিন। না তো এখান থেকে উঠেছে, না তো মুখে কিছু তুলেছে। তবে নিকোটিনের ধোঁয়ায় নিজেকে জড়িয়ে রেখেছে সর্বক্ষণ। বাবার সাথে কোনো শব্দ ব্যয় করল না। আরব সাহেব দীর্ঘশ্বাস ফেলে বসলেন ছেলের পাশে। এত নির্জনে ছেলেটা বসেছিল, ভয় লাগেনি বুঝি? নাকি কষ্টের কাছে ভয়ও হার মেনে যায়? যেমন তিনি অসুস্থ, তাকে পায়ে মারিয়ে এই রাতে এসেছেন ছেলের কোচে। আমি সরি, ওভাবে বলা ঠিক হয়নি। বাড়ি চলো তমাল, তোমার মা অপেক্ষায় আছে। তমাল কি একটুখানি হাসলো। আধারের ছায়াতলে তা অদৃশ্য হয়ে রইল। স্বাভাবিক কণ্ঠে আওড়ালো, আমার কোনো বাড়ি নেই, যা আছে তা আমার কখনো ছিলই না। আধারের মাঝেও ছেলের পানে তাকালেন তিনি। আর ছেলের অভিযোগ শুনতে ইচ্ছে হলো বোধহয়। শান্ত স্বরে বললেন, আর কি কি অভিযোগ আছে নিজের বাবার উপর? তমাল কিছুটা উচ্চস্বরে হেসে উঠল। পরক্ষণে আকাশের মেঘে ঢাকা চাঁদটার পানে তাকিয়ে বলল, বাবা, বাবা কখন হয়েছে তুমি আমার? আমি খারাপ ছিলাম, কিন্তু তুমি কখনো আমাকে সঠিক পথ দেখাওনি। আর ওকে ছোটোবেলায় যখন বকতাম কিংবা ওর মুখ থেকে কোনো খাবার কেড়ে নিতে দেখতাম, তখনই ওকে বুকে জড়িয়ে নিতাম, নিজ হাতে খাইয়ে দিয়েছি। মাকেও দেখতাম মেয়েটা ভয় পাবে, বিদায় ওর কাছে গিয়ে ঘুমাতো। কিন্তু মাকে কখনো দেখিনি আমার কাছে এসে আমার ভয় লাগু করেছে। কখনো আমাকে কাছে টেনে মুখে খাবার তুলে দিয়ে বলেনি, তমাল এটা ঠিক নয় বাবা, বোনের সাথে ঝগড়া করতে নেই। তুমি সর্বদা ওর পাশে ছিলে, কিন্তু আমাকে কখনো জিজ্ঞেস পর্যন্ত করেনি আমি কেমন আছি। ভুল করলে অন্যের থেকে শুনে বকছ, কিন্তু কখনো কাছে ডেকে বলনি এ পথে পা বাড়াস না তমাল, এটা ভালো নয়। একমাত্র ঠাম্মি ছিল যে আমাকে বুকে টেনে নিয়েছিল, তাই তিনি যেভাবে বুঝিয়ে গেছেন আমি সেভাবেই চলেছি। তুমি নতুন করে পথ দেখাওনি, তাহলে কিভাবে হলে বাবা তুমি? এতটুকু বলেই থামলো তমাল। তখনও তার চক্ষুদয় দূর আকাশে
তবে আরব সাহেবের চোখ ছেলের অস্পষ্ট মুখখানার পানে। আরও অপেক্ষা করলেন ছেলে কি বলে তা শোনার জন্য। তমাল পুনরায় বলে উঠল, ঠাম্মি বলেছিল আমার বাপটা ছিল এক জানোয়ার, মাকে মারতো খুব, কিন্তু আজ দেখেও আমি তাকে সুখের ঠিকানা খুঁজে না দিয়ে সেই কষ্ট দিচ্ছি। মা ঠিকই বলেছে, আমি একটা কুলাঙ্গার হয়েছি, কিন্তু তুমি যদি একটাবার আমার বাবা হয়ে উঠতে, তাহলে আজ আমি বোধহয় ভালো সন্তান হতাম, ভালো ভাই হতাম। দিন শেষে আমাকে নিয়ে আমার মাও গর্ব করত। তোমার আর তোমার মায়ের অনেক অভিযোগ আমার প্রতি, তাই না? অনেক অপরাধ করে ফেলেছি তোমাদের সাথে। এই পর্যায়ে তমাল ফিরে বাবার চোখে চোখ রাখলো। ছেলেটার কণ্ঠটা কেঁপে উঠল। পুনরায় শান্ত স্বরে আওড়ালো, অভিযোগ তো আছে তোমার উপর, তবে আমাকে ভালোবাসার জন্য নয়। আমি জানি আব্বু, তুমি আমার মাকে কখনো ভালোবাসেনি। আমার অভিযোগটা বুঝি শুধুমাত্র একটা জায়গায়, আরুকে কখনো হেলাফেলা করেনি আমার মা, তবুও কেন ভালোবাসি তাকে। ছেলের থেকেও একই জবাব পেয়ে স্তব্ধ হয়ে গেলেন আরব সাহেব। ছেলেটাও বুঝলো, কিন্তু তিনি বুঝলেন না যে নিজের স্ত্রীর সাথে তিনি অন্যায় করেছেন। তিনি তো কম চেষ্টা করেননি, কিন্তু প্রথম স্ত্রীর জায়গায় পারেননি বর্তমান স্ত্রীকে বসাতে। তবে হেলাফেলা তো করেননি স্ত্রীকে, আর কি করতেন তিনি? ছোট্ট করে শুধালেন, এই যে তাকে আগলে রেখেছিলাম, এটাই কি যথেষ্ট ছিল না? তার গায়ে কখনো হাত তুলিনি, সম্মান দিয়েছি, এটাই কি অনেক কিছু হয়? আগলেও তো আমার মাও আরুকে রেখেছিল, ভালোর কম বাসেনি, তবুও সমাজ তাকে সৎমা বলেই মানলে। তাহলে তুমিও শুধু সামান্য আগলে রেখে মহান হতে চাচ্ছ? কখনো কখনো মনে হয় মা আর আমি আজীবন এই বাড়ির আশ্রিতা হয়েই থেকে গেলাম। আরব সাহেবের কণ্ঠরোধ হয়ে এলো। তিনি কি সত্যিই পারেননি এই ছেলেটার বাবা হয়ে উঠতে, ছেলেটার মায়ের স্বামী হয়ে উঠতে? তমা যা করে তার বা আরুর জন্য তার সঠিক প্রতিদান দিতে কি পারেননি তিনি? মেয়েটা ওনার প্রচণ্ড ভীতু, তার ওপর মা মরা মেয়ে। ভেবেছেন কখনো যেন এতটুকু আঁচ না আসে মেয়েটার গায়ে, কিন্তু মেয়ের খেয়াল রাখতে গিয়ে কি এই ছেলেটার বিপদে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি? বুকের বাঁ পাশটায় এক হাতে ঠেসে ধরলেন তিনি। ঘামতে শুরু করলেন। খেয়াল করলো না তমাল তা। আরব সাহেব অপরাধী কণ্ঠে জিজ্ঞেস করলেন, আর তোমাকেও বুঝি কখনো ভালোবাসিনি আমি? হয়তো বেসেছ, বাবা শুনি, তা তো কেবল তুমিই জানো। তবে মায়াবোধ হয় আছে কিছুটা, না হলে এই রাতে আসতে না খুঁজে এখানে। আর এটাই আমার অপরাধ বোধ বাড়িয়ে দিচ্ছে। অপরাধ বোধ? আশ্চর্য কণ্ঠে শুধালেন আরব সাহেব। তমাল নরম স্বরে আওড়ালো, অপরাধ বোধ। এই যে এত বড় বড় কথা বলছি, তোমাকে দোষারোপ করছি, কিন্তু কখনো আমিও তো তোমার ছেলে হওয়ার চেষ্টা করিনি, কখনো নিজের ভুল বুঝেও সেই ভুল থেকে সরে আসার চেষ্টা করিনি। আমার আম্মুকেও তো আমি তোমার থেকে বেশি কষ্ট দিয়েছি। যদি আমি আরুর সাথে খারাপ ব্যবহার না করতাম, তাহলে বোধহয় তোমার এত আক্রোশ আমার প্রতি তৈরি হতো না। তাহলে বোধহয় আমার মাকেও ভালোবাসা না পাওয়ার জন্য ছটফট করতে হতো না। দিন শেষে আমিই অপরাধী। এসব কিছু ঘটেছে আমার জন্য আব্বু। এত অভিযোগ, এত অপারগতা মেনে নিতেই সক্ষম হলেন না আরব সাহেব। একে অপরকে দোষ দিচ্ছে সবাই, কিন্তু আসল দোষীটাকে? ছেলেকে শাসিয়ে বলে উঠলেন, অনেক হয়েছে, এখন বাড়ি চলো। আমি অপরাধী হলে আমাকে সাজা দিও, কিন্তু এখানে বসে নয়, চলো বলছি। তমাল বাবার শাসনকে আমলে নিলেন না। ছেলেটা হঠাৎ ছটফট করে উঠল, বাবার একটা হাত আঁকড়ে ধরল। এতক্ষণে শান্ত স্বরে কথা বলা ছেলেটা অশান্ত স্বরে বলতে শুরু করলো, আমি যাব না আর বাড়ি ফিরে। আমি না গেলে আর কোনো অশান্তি হবে না, তোমার এত আক্রোশ জমা হবে না আমার প্রতি। আমি তো পারিনি ভালো ছেলে হয়ে মাকে সুখ এনে দিতে, কিন্তু তুমি তো আম্মুর স্বামী, বলো। আমি তোমার ছেলে না হলেও আম্মু তোমার স্ত্রী। তুমি আমার আম্মুকে একটু ভালো রেখো আব্বু। অপরাধ করেছি, আমি আরুকেও আর কখনো হেয় করব না। বিনিময়ে আর আমার আম্মুকে ভালোবাসবে তো আব্বু? আমি তোমাদের কাছে আর কিছুই চাই না, বিশ্বাস করো। কোনো অধিকার চাই না, টাকা চাই না, কিছুই চাই না আমার। শুধু চাই শেষ জীবনটা তোমরা দুজন শান্তিতে কাটিয়ে দাও। সময়ের সাথে আরব সাহেবের ব্যথা দ্বিগুণ হলো। আর পারলেন না নিজেকে ধরে রাখতে, ব্যথায় ঢলে পড়তে নিলেন। তমাল আঁকড়ে ধরল বাবাকে। অবাক হয়ে গেল ছেলেটা। আরব সাহেব কিছু বলতে চাইলেন, কিন্তু আর বলা হলো না। কথা এড়িয়ে এলো, চোখ বুজে এলো ওনার। তমালের মনে উচ্চাটন শুরু হলো। খারাপ চিন্তা মাথায় আসতেই বাবাকে ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকতে আরম্ভ করলো, আব্বু,
আব্বু কি হয়েছে তোমার? চোখ খোলো আব্বু। আমি তোমাকে আঘাত দিতে চাইনি। আমার কিছু ভালো লাগছিল না, বিশ্বাস করো। এত অভিযোগ কেন করেছি তাও জানি না আব্বু। আমি নিজের মাঝে ছিলাম না আব্বু। আব্বু চোখ খোলো। আমার মাকে ভালো রাখার দায়িত্ব দিলাম আর তুমি পালিয়ে যেতে চলেছ। তুমি সত্যিই স্বার্থপর লোক। আব্বু চোখ খোলো প্লিজ। বাবাকে ভালো না বাসার ছেলেটাও বাবার অসুস্থতা বুঝতে পেরে হাহাকার করে উঠল। ছেলেটার চোখ ভরে উঠল, আশেপাশে তাকালো, কাউকে পায় কিনা সাহায্যের জন্য। বারবার বাবাকে ডাকতে লাগলো। ছেলেটা যেন আজ নিজের মাঝেই রইল না, নিজেকে আরো বেশি দোষারোপ করতে শুরু করলো। সে এত কথা না বললে তার বাবা অসুস্থ হতো না। আজ যতই মুখে বলুক ভালোবাসি না, বাবা বলে মানি না, কিন্তু এই লোকটাকে সে ভালোবাসে। ছোট থেকে বাবা মেনে এসেছে। তামাল পুনরায় ছটপটিয়ে আওড়ালো। আব্বু চোখ খোলো। আমাকে একবার ক্ষমা করো প্লিজ। আমি আর কোনো অভিযোগ করব না তোমার প্রতি। ওঠো আব্বু। আমি মাকে আরও কি জবাব দিব আব্বু? আমার সব দোষ আমি মানছি। যা বলবো আমি তাই করব। আরুর সাথে ভালো ব্যবহার করব। তোমার সাথে গলা উঁচিয়ে কথা বলবো না। মাকেও আর কষ্ট দিব না। কথা দিচ্ছি তো আব্বু। চোখ খোলো তুমি প্লিজ।